তাহলে এখানে প্রথম লেকচারে আমরা এফ যে পড়ছিলাম না, তো এখানে দেখো এইগুলো একটু পড়বা, দেখো না এখানে দেখবো, তারপরে যখন আমরা সলভ করবো অর্গানিক তখন তারপরে এগুলো দেখবো। দেখো বক্রপথে চলমান কণার উপর কৃতকাজ, অর্থাৎ মনে করো একটা কোনো একটা কিছু বক্রপথে চলতেছে, বাঁকা পথে চলতেছে। আমরা জানি ঘূর্ণায়মান কোনো কিছু বস্তুর অভিকেন্দ্র বল দ্বারা কোনো কাজ হয় না। তবে একটা ব্যক্তি যদি বক্রপথে ঘোরে, বাঁকা পথে, সে তো অবশ্যই কাজ হতেই পারে না। হ্যাঁ, ঘুরতেছে পথের কারণে, বুঝছো? চলমান কণার উপর কত কাজ করা হলো। অভিকেন্দ্র বলতে কাজ হয় না, তবে কণার উপর চলমান যে কাজ, এটা একটা ধরনের কাজ হতে পারে। তো মনে করো যে এখানে একটা বিষয় আছে, যখন একটা বস্তু বক্রাকার পথে ঘোরে, কোন পথে? বক্রাকার পথে ঘোরে। হ্যাঁ, এখানে দেখো যে ঘূর্ণনের ক্ষেত্রে কৃত কাজ, এখানে বিষয় দেখো যে এমনি নর্মালি তো ওইটা একটা বাদ, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা জিরো হয়, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, অভিকেন্দ্র বল দ্বারা কৃত কাজ জিরো হয়। কিন্তু এই কণার উপর যে কৃত কাজ, সেটা আমরা বুঝাচ্ছি আর কি। সেটা কি মনে করো যে মনে করো বিষয়টা এরকম যে তুমি একটা সাইকেল নিয়ে বা হেঁটে একটা গোলাকার পথে যাচ্ছ, বা সাইকেল নিয়ে একটা গোলাকার পথে যাচ্ছ, এরকম একটা বিষয়। তাহলে গোলাকার একটা তোমার দূরত্ব থাকবে কিনা? আচ্ছা, গোলাকার দূরত্ব মনে করো একটা বৃত্ত, এই যে বৃত্তের সার্কেলটাই তুমি যাচ্ছ আর কি। তখন তুমি কতটুকু একবার যদি ঘোরো, তাহলে তুমি কতটুকু পথ জুম করলা? বৃত্তের পরিধি না, বৃত্তের পরিধি সূত্র কি বলো তো? 2π, মনে আছে কি? বৃত্তের পরিধি সূত্র হলো 2π আর, মনে আছে না? আচ্ছা, এবং আমরা ক্ষেত্রে জানি πr², তারপরে যে 2π। তাহলে কোনো একজন ব্যক্তি যদি একবার ঘুরে, সে কতটুকু দূরত্ব গেল? আমাদের কাজের সাথে বল গুণন সরণ একটা বিষয় আছে। তাহলে এখানে সে কতটুকু দূরত্ব গেছে বলো তো? 2πr। ওকে, এখন কথা হলো একটা বলের ব্যাপার আছে, একটা বল। তো আমরা জানি ঘূর্ণন অক্ষ বরাবর যে বলটা আছে, এটা আমরা যে নিউটনিয়ান বল বুদ্ধি দেখবো, এবং আমরা ভেক্টরও দেখছিলাম যে ঘূর্ণন বল আর নর্মাল বল এক না। নর্মাল বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাই না? আর ঘূর্ণন বলকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলতো? টাও দিয়ে বা টর্ক, বলছিলাম কি না? টর্ক দিয়ে প্রকাশ করি। অর্থাৎ টর্কটা কী হবে? আমাদের এই বল গুণন ব্যাসার্ধ, অর্থাৎ যে বৃত্তকে কেন্দ্র করে ঘুরতেছে তার ব্যাসার্ধর সাথে যদি আমরা ওই বলের গুণ দিই, তাহলে পাবো আমরা ঘূর্ণন বল। বুঝতে পারছো? বুঝো নাই? অর্থাৎ ঘূর্ণন বল হবে নর্মাল বলের সাথে যদি আমরা ব্যাসার্ধ গুণ দিই, আমরা পাবো ঘূর্ণন বল। বুঝতে পারছো? অর্থাৎ ঘূর্ণন কোণের মাধ্যমে যদি আমরা কোনো এক জায়গার বলকে বিবেচনা করি, তাহলে সে জায়গার বলকে আমরা বলবো ঘূর্ণন বল, এবং ঘূর্ণন বলকে আমরা টর্ক দিয়ে প্রকাশ করি। টর্ক হলো এরকম টাও, আর সেটা টাও দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এবং ঘূর্ণন বলকে আমরা টর্ক বলি। কি বলবো? হ্যাঁ, ঘূর্ণন বলকে বলি ঘূর্ণন বলকে টর্ক বলে। একে টাও দিয়ে প্রকাশ করা হয়। টাওয়ের মান কত? মনে করো টাওয়ের মান হলো না, এই যে এফ আর গুণন আর, এটা ভেক্টর গুণ, এফ আর আর এর ভেক্টর গুণ, ঠিক আছে? মানে আগে কি হবে? আর হবে, আর এফ এর ভেক্টর গুণ। অর্থাৎ সহজ কথা যদি বলি, আর এফ এর গুণ, ঠিক আছে? নর্মালি বলছি এটা। তাহলে যদি আমরা বলকে যদি ব্যাসার্ধ দ্বারা গুণ দিই, তাহলে কি পাবো? টর্ক পাই। টর্ক মানে কি? ঘূর্ণন বল। টর্ক হলো ঘূর্ণন বল। তাহলে এখন সহজ কথায় বোঝো যে কোনো একটা জিনিস এই পথে ঘুরতেছে, একবার ঘুরলে সে অতিক্রম করে কতখানি? 2π আর। মনে করো n সংখ্যক ভাগ ঘুরছে, তাহলে কি হবে? n2πr, n2π আর, বা সামনে নিলাম 2n πr, বা যদি লিখি 2πr, nটা প্রথম দিলাম, একই কথা কিনা? তাহলে 2πr। এখন কথা হলো বল কত? বল হলো এফ, তাহলে কি হবে? বলটা তো এফ আর এফ থাকতেছে কি না, কি হয়ে যাবে বলো তো? টর্ক হয়ে যাবে না? টাও, বল গুণন ব্যাসার্ধ। তাহলে এটা আমরা কি লিখতে পারি? তাহলে কাজ সমান কি লিখতে পারি? কাজ সমান বল গুণন সরণ। কাজ সমান আমরা কি জানি? বল গুণন সরণ। এখানে সরণ কত বলো তো? 2πrn। বল কত? টাও। তাহলে কি হবে? টাও 2τπrn, তাই না? ঠিক আছে কি না বলো তো? এই যে এটা হবে না, টাও 2π সরি, এটা একটু ভুলে গেছে। মানে এটা হলো পুরোটার জন্য আর কি, বডির ক্ষেত্রে। মেনলি এক্ষেত্রে আমরা যেটা
এটা পুরাটার ক্ষেত্রে আর কি ধরবো। তো মেনলি এখানে তো আমরা আসলে কৌণিক সরণ বিবেচনা করি। দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, মেনলি মনে করো যে এটা আসলে বিবেচনা হয়, এটা নর্মালি ওই দিকে সেন্সেসে গেছে আর কি। যাই হোক, এখানে একটা বিষয় দেখতে হবে আমাদের, কি এখানে কোণ আছে না একটা বিষয়টা, এখানে একটু কৌণিক সরণের কারণে হবে, এটা অন্য দিকে চলে গেছে রে। দেখো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে আসলো বক্রপথে, তাহলে তার স্মরণকে আমরা এটা পড়ছিলাম যে হায়ের মধ্যে পড়ছিলাম, 19 পড়ছিলাম এখানে, তার স্মরণকে আমরা কি বলি, এস সমান r থিটা পড়ছিলাম, কি কৌণিক সরণ। তো কৌণিক পথে যখন ঘুরবে তখন আমার স্মরণটা কি হবে, কৌণিক হবে, কৌণিক সরণ। ওটা একটা হলো, এটা হলো কৌণিক সরণ। তাহলে এখানে স্মরণটা হবে কি হবে, r থিটা। আর এখানে বলটাতে কি আছে, এফ একটা আছে, ঠিক আছে, ওকে। তাহলে এখন কিছু কাজ কী হবে, ডাব্লু সমান এফ আর থিটা। এখন দেখো এই যে ঘূর্ণির ক্ষেত্রে ডাইরেক্ট যে থিটাটা হলে কি বলতো কৌণিক সরণ, আর টাওটা কি বলতো বল। আমরা আর আর মানে আমরা জানি কি এর সমান আর থিটা, ঠিক আছে, এর সমান আর থিটা আমরা জানি, ভার থিটা। আর এখানে মনে করো যে তোমার এই থিটা দ্বারাই কী বুঝাইছে বলো তো, এখানে উল্টো করে দিয়েছে, তো মিলতেছে না, যাই হোক আমার সাথে কথাগুলো মিলতেছে না, বুঝাচ্ছে একটা জিনিস। এখানে দেখো এর সমান কী বলো তো আর থিটা, এখানে হলো থিটা হলো কৌণিক সরণ। কৌণিক সরণ এই যে আমার 2π n লেখা যায়, 2π n, অর্থাৎ বিষয়টা হলো যে কৌণিক সরণকে 2π n লেখা যায় এখানে, তো এটাই দেখো n লেখা যায় আর কি। তাহলে কি দেবে, আর আর হলো কি বলো চাকার ব্যাসার্ধ, ডাব্লু সমান কী হবে বল গুণন সরণ। তাহলে এখানে এটা বল, আর আর থিটা কি বলো তো এখানে সরণটা গুণ দিলাম এখানে। আর এখানে তাহলে আমরা জানি যে এখানে বলকে যদি ব্যাসার্ধ দিয়ে গুণ দেয় তাহলে কী পাই আমরা বলো তো, টর্ক পাবো। তাহলে এখানে টর্ক আর থিটা, তাহলে থিটা আর, তাহলে এখানে কৌণিক সরণ কিছু সমান কি জানি আমরা, টর্ক গুণন কৌণিক সরণ। যদি মনে করো এটা একবার করলে হবে কি হবে, নর্মাল n সমান 1 হবে, যদি n অসংখ্যবার হয় n এর মান হবে, তাহলে ডাইরেক্ট আমরা পাচ্ছি বলো তো 2π টাও n। তাহলে 2π আর যা যেটা বললাম, 8টা বাদ দাও, শুধু 8টা বাদ দাও, বাকি সব ঠিক আছে নাকি, 2π টাও n। এটা শুধু কোণ দিয়ে করা হয়েছে বুঝছো, পুরোটা 2π পরে দিয়ে ধরা যাবে না এখানে, ঠিক আছে। কৌণিক সরণকে আমরা ধরবো 2π n, এটা মনে রাখবো 2π n, ঠিক আছে। এখানে n এর মানটা কি হবে, কোনটা, এখানে যে 2π n, এই n এর মানটা কত, n হলো তুমি কতবার ঘুরলো বলবে, যে মনে করো একটা মনে করো এটা কোণাকৃতি পথে মনে করো 10 বার ঘুরলো, 10 একবার করলে 1, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখাই আমি, যে এখানে তোমাকে বিষয় দেখি, এস মনে করো যে মনে করো একবার ঘুরছে সম্পূর্ণ, তাহলে কত হবে পরিধি কত 2π আর, ওটাই দিয়ে হবে। তাহলে আমরা জানি এই এস সমান 2π আর লিখতে পারি, এবং এটা যেহেতু কৌণিক সরণ যদি ধরি আমরা, এটা সমান আবার কী লেখা যায় আর থিটা, ঠিক আছে, আর থিটা। তাহলে একবার যদি ঘোরে তাহলে আমাদের এই থিটার মান, সরণের মান কত হবে, 8টা নিয়ে ভাগ দাও, কত হবে আর কাটা যাবে, তাহলে কী হবে 2π, যদি n সংখ্যকবার যায় কত হবে, এখন বুঝছো ওই একই জিনিস, ওটা আমি যেটা বললাম এটা একই হবে, ওটা থেকে এটা হচ্ছে, ঠিক আছে। তো এটা তুমি দরকার নাই, ডাইরেক্ট এটা মনে রাখবা যে কৃতকাজ যদি কৌণিক পথে বা ঘূর্ণনের ক্ষেত্রে কৃতকাজ কত হবে, যদি n সংখ্যক বার আবর্তন ঘটে সেক্ষেত্রে কত হবে 2π টাও n, বা এখানে সরণ যেটা হলো কৌণিক সরণ এটা হলো 2π n, আর এখানে গুণ বলটা কত এটা, তাহলে মনে রাখবা যে কৌণিক সরণ হলো 2π n, এটা কি হবে থিটা, ঠিক আছে, ওকে। এটা মুছতে রাখলে হবে, অত দরকার নেই ভিতরে দেওয়া, উল্টা মনে হবে, ঠিক আছে, ওকে। ওই যে তা আবার তো গতির জন্য কিছু কাজ কী হবে, বলের ভ্রামক বা ট্রককে বলের ভ্রামকও বলা হয়, আমরা আগে পড়ে আসছিলাম, ওই যে ভেক্টর দেখবা, আর কৌণিক সরণ, ঠিক আছে, ওকে, আর থিটা। এগুলো বলছে যেগুলো বললাম, এগুলো তেমন কিছু। এখন হলো শক্তি হলে কি বলতো, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কোনো একটা বস্তু দ্বারা কৃত কাজ দ্বারা আমরা তার শক্তি পরিমাপ করি আর কি। তাহলে কি বলছে এখানে দেখো, কোনো বস্তু কাজ করতে সক্ষম হলে ধরে নিতে হবে তার মধ্যে কি আছে, শক্তি আছে। বস্তু মোট যে পরিমাণ কাজ করতে পারে তা দিয়ে বস্তুটির শক্তি পরিমাপ করে আমরা জানি আর কি, ঠিক আছে।
দেখো কোনো বস্তু বলের বিরুদ্ধে কাজ করলে তখন আমরা কি বলতো শক্তি হারায়, আর যদি বল যেদিকে কাজ করতে সেদিকে, যদি বলের পক্ষে কাজ করতে তখন কী হবে বলতো শক্তির বৃদ্ধি লাভ করে। এটা একটা মনে রাখতে হবে। কাজ সঙ্গে কী বলতো, কাজ করার সামর্থ্যকে কী বলে, শক্তি বলে। যে পরিমাণ কাজ কোনো বস্তু করতে পারে তা দিয়ে তার শক্তি পরিমাপ করা যায়। শক্তি পরিমাপ হবে কী বলতো, কাজ একই জিনিস, প্রযুক্তি, বল, গুণন, স্মরণ, এগুলো জানো ছোটো বলছি পড়া। তাহলে শক্তির কী বলতো বিভিন্ন রূপ আছে, আমরা শক্তিকে বিভিন্ন রূপে দেখি আর কি। কী কী রূপ আছে, এখানে তো 9টা রূপ আছে। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, মুক্ত করতে হবে, আলোক শক্তি, শব্দ শক্তি, চুম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি। ঠিক আছে, একটা জিনিস একটা ভুল হয় যে এমসিকিউ দেয় নিচের কোনটি শক্তির রূপ ভেদ নয়, এখানে থাকবে কি বলতো আণবিক শক্তি, এটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে এখানে দেখো অনেকগুলো 9টা দেওয়া আছে, এখানে মনে প্রশ্ন এমনি দেবে নিচের কোনটি শক্তির রূপ নাই, যেখানে দেখো মেডিকেলও আসছে, তখন এগুলো দেওয়া থাকবে 3টা, আর এখানে একটা দেওয়া থাকবে চতুর্থ অপশনে, এটা কিন্তু অ্যান্সার রাইট হবে না, এগুলো মনে রাখবা। এই যে যান্ত্রিক শক্তি বলছে, যান্ত্রিক শক্তিকে ভাগ করা 2 ভাগে, কয় ভাগে, একটা হলো গতি শক্তি, একটা কি বলতো স্থিতি শক্তি, বোঝা গেল? ঠিক আছে, এগুলো যান্ত্রিক শক্তির মধ্যে পড়ে। ওকে, এখন দেখো আমাদের এই মানে এই বইয়ের মধ্যে যেটা কাজকর্ম শক্তি, এখানে এইগুলো শক্তি নিয়ে একটা আলোচনা করা হয়, শুধুমাত্র আলোচনা করা আছে কি নিয়ে বলতো যান্ত্রিক শক্তি, এই যে প্রথম যেটা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করা আছে। দেখো তো যান্ত্রিক শক্তি বললাম 2 ভাগ করা হয়ে থাকে, একটা গতি শক্তি, একটা হলো স্থিতি শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির সংজ্ঞা থাকতে পারে, যান্ত্রিক শক্তির সংজ্ঞা কাকে বলা হয়, কোনো একটা বস্তু তার গতি এবং অবস্থানের জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। কোনো বস্তু তার পারিপার্শ্বিক অবস্থা এবং অবস্থার সাপেক্ষে অথবা গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কী বলা হবে, সত্যতা বলবো কোনো একটা বস্তু তার গতি এবং অবস্থান পরিবর্তনের কারণে যে শক্তি অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি, মানে যান্ত্রিক শক্তি। সংস্কৃতি মনে রাখবো আর কি, 2 ভাগ করা থাকে, একটা হলো গতিশক্তি, একটা হলো স্থির শক্তি বা বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জিও বলা হয় থাকে। গতিশক্তিকে দ্য কাইনেটিক এনার্জি বা আমরা কি বলি বলতো ইকে দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এটাকে কি বলবো ইপি দ্বারা প্রকাশ করি। ওকে, ইপি দ্বারা প্রকাশ করি। এবং দেখো শক্তির রূপান্তর, এক শক্তিতে অন্য শক্তির রূপান্তর করা যায়, এখানে বিভিন্ন কিছু বলা আছে, এগুলো একটা রিডিং দিবা, এই পড়াচ্ছি না, ঠিক আছে, যেতে পড়ে নিবা আর কি। ওকে, মেডিকেল আসলে এটাকে বল দিই। দেখো এখানে দেখো পানি উচ্চ স্থান থেকে উচ্চ স্থান হতে নিম্ন স্থানে প্রবাহিত হয়। উচ্চ স্থানে থাকার সময় তার মধ্যে কী ছিল, শক্তি, স্থির শক্তি। তার অবস্থানের পরিবর্তন, যে কোনো একটা জিনিস যদি তার অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে সেটা কি বিভব শক্তি, অবস্থান পরিবর্তনের জন্য বিভব শক্তি। একটু দেখছিলাম যে বিভব শক্তির সাথে সম্পর্কিত হলো কি এমজিএইচ, বিভব শক্তির সঙ্গে কী লেখাই আমরা এমজিএইচ, মানে অবস্থান পরিবর্তনের কারণে যে শক্তি লাভ করে সেটা হলো কি বিভব শক্তি। অর্থাৎ পানি আছে উপরে, তার মধ্যে তাহলে কী আছে বিভব শক্তি সঞ্চিত থাকে। ওকে ওকে, নিম্ন স্থানে প্রবাহিত হওয়ার সময় কী হবে, স্থির শক্তি গতিশক্তিতে স্থির ছিল, ধীরে ধীরে নিচের দিকে আসছে, গতিশক্তি রূপান্তরিত হচ্ছে, তাই না? এই গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, অর্থাৎ যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কী হয়, রূপান্তরিত হয়। এগুলো রিডিং দিবা, বুঝবা এগুলো, এগুলো বলবো না। শক্তির একক, শক্তির একক কী বলো তো, আমরা জানি সবাই জুল, কাজের একক শক্তির একক একই জিনিস। যেহেতু কৃতকাজ দ্বারা শক্তি পরিমাপ করা হয়, সুতরাং কাজের একক আর শক্তির একক কী হবে, একই। এসআই একক হলো কী হবে, এবং এসআই একক তো পালা, মৌলিক একক কী হবে, দাও শক্তির মাত্রা কী বলো তো, কাজের মাত্রা আর শক্তির মাত্রা একই হবে। মাত্রা তো বের করতে পারো নাকি, নাকি দেখা দিব, এখান থেকে কী করতে পারো তোমরা, মৌলিক একক বের করতে পারো কীভাবে, এখানে এম মানে কী বলো তো, ভর না, কী হবে কেজি, দৈর্ঘ্য কী হবে মিটার স্কোয়ার, সেকেন্ড ইনভার্স 2, এটা হলো কাজের মৌলিক একক। এগুলো কিন্তু জানা থাকতে হবে ঠিক আছে। ওকে, সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কী বলো তো, যান্ত্রিক শক্তি, এটা মনে রাখতে হবে। প্রথম যেটা সেটাই সাধারণ রূপ। কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি থাকে তাকে বলে যান্ত্রিক শক্তি। এই সংজ্ঞাটাই সহজ সংজ্ঞা, তাই না, যেটা আমি বললাম। অবস্থান এবং গতির কারণে তার মধ্যে যে শক্তি থাকে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি 2 প্রকারের, গতি এবং ওকে। দেখো সমবেগে গতিশীল বস্তুর ক্ষমতা শূন্য হয় বা বেগের উপর নির্ভরশীল নয়, যা বেগের উপরে সমবেগে গতিশীল বস্তুর ক্ষমতা কী হবে, শূন্য হয়। এটা কেন হয় একটু আমরা দেখতেছি আমরা। ওকে, এটা মনে রাখো, একটু আমরা দেখবো এটা ব্যাখ্যা, ঠিক আছে। ওকে,
গতিশক্তি, কাইনেটিক এনার্জি। কোনো একটা বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে, কিসের জন্য? গতি। তাকে বলা হবে তার গতিশক্তি। ওকে, ঠিক আছে, সংজ্ঞা এটা, যে কোনো একটা বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলা হয়। দেখো, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে লাভ করে তাকে বলা হয় বস্তুটি গতিশক্তি বলা হয়। আমরা এই কি জানি, কি কে যে প্রকাশ করি? হাফ এম বি স্কোয়ার। একক জুল আমরা জানি, এইগুলা দেখো জানো মাত্রা, মৌলিক একক বের করতে পারো, তাই না? ওকে, এখন দেখো কোনো বস্তুর গতি, চলন বা ঘূর্ণন অথবা চলন ঘূর্ণন মিলিয়ে জটিল গতিও হতে পারে, সব কিছু থাকতে পারে আর কি, বুঝছো? মনে করো এরকম যাচ্ছে গতিশীল লম্বা যাচ্ছে, আবার কি ওটা ঘুরতেছেও, যেমন যদি বললাম পৃথিবীর গতি নিজ চক্রের উপরে ঘোরে, সূর্যের চারদিকেও ঘোরে, একটা জটিল গতি, তাই না? এরকম একটা বিষয় আর কি। দেখো, বিনা বাধায় পতনশীল বস্তুর গতিশক্তি হলে কি বলতো? রৈখিক গতি, সোজা পড়তেছে, তাই না? এবং ঘূর্ণন বৈদ্যুতিক পাখার গতিশক্তি হলো কি? আবর্ত গতি বা ঘূর্ণন গতি, ঘুরতেছে শুধু। ওকে, আবার গাড়ির চাকার এবং ফুটবলের রৈখিক এবং আবর্তন দুই ধরনের গতি থাকে। দেখো, একটা গাড়ির চাকা যখন যায় সে কিন্তু সামনে লম্বা যাচ্ছে কিনা এবং নিজে কিন্তু ঘুরতেছে, তার মানে এখানে আবর্ত গতি হচ্ছে এবং রৈখিক গতি দুইটাই হচ্ছে। ওকে, এটা মনে রাখতে হবে। প্রশ্ন আসবে নিচের কোথায় মনে করো মিশ্র গতি দেখা যায়? গাড়ির চাকার গতি, ফুটবলের গতি। ফুটবলে যখন যায় নিজের অক্ষের মধ্যে ঘুরে, আবার লম্বাও ঘুরতেছে যাচ্ছে, আমি শুরুতে পৃথিবীর মতো আর কি। এখানে অনেকটা কেস, উদাহরণগুলো একটু দেখবা, এগুলো বলতেছি না, মেন আমাদের অঙ্কের মধ্যে যেতে হবে এখানে, বুঝতে পারছো? তা গতিশক্তির রাশিমালা প্রতিপাদন আমাদের দেখতে হবে না, ঠিক আছে? প্রতিপাদন দেখতে হবে, আমরা জানি সব কাদের ক্ষেত্রে জানি আমরা বলগুণ সরণ। ওকে, সূত্র কি জানলেই হবে, আর কিছু কথা না। ওকে, এটা তো জানি। এখন এই সূত্র থেকে আমরা আরো একটা সূত্র পাই, এই সূত্র থেকে আরো একটা সূত্র পাই, এটা মনে রাখতে হবে। গতিশক্তি সময় আমরা কি জানি বলো তো? হাফ এম ভি স্কোয়ার। এটা থেকে আরো একটা সূত্র পাই, সেটা হলো হাফ এম ভি। ভরবেগ মানে কি? এটা ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি স্কোয়ার ভাগ 2m। এটা একটু মনে রাখতে হবে। গতিশক্তির সময় কি লেখা যায়? হাফ পি স্কোয়ার বাই 2m। পি মানে কি? ভরবেগ। এম হবে শুধু, কোনটা? হাফটা এখানে আসছে। ও হাফ, সরি, এটাই 2m, পি স্কোয়ার ভাগ 2m। তো গতিশক্তি জানি আমরা কি বলতো? পি স্কোয়ার ভাগ 2m, ওটা আমরা জানতে পারি, ঠিক আছে? বুঝাই দেবো এটা কেমনে? প্রতিপাদন দেখবা এমনিই, দেখো আমি এখান থেকে দেখাই, উল্টা করে দেখাই। পি স্কোয়ার, পি মানে কি বলতো? ভরবেগ। ভরবেগ সমান কি জানি আমরা বলতো? এমভি, ভর এবং বেগের গুণফল, তাই না? এখানে ভর এবং বেগের গুণফলে কি বলবো? ভরবেগ পি, তার উপরে স্কোয়ার, মানে কি বলতো? মানে হলো এম ভি গুণন এম ভি, ঠিক আছে? ওকে, তার মানে এম স্কোয়ার ভি স্কোয়ার লেখা যায়। ওকে, নিচে কি আছে? 2m। ওকে, এখন দেখো তো উপরে কি লিখতে পারো? উপরে লিখতে পারো এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে কি? 2m। একটা এম আর একটা এম কাটা গেল, স্কোয়ার কাটা গেল, তার মানে কি থাকে? নিচে থাকবে হাফ, উপরে থাকে এম ভি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখন উল্টা ভাবে তুমি আবার করতে পারো, নামা নিয়ে আসতে পারো, তাই না? উল্টা ভাবে করলে আবার ওটা হয়ে যাবে, এটা থেকে তুমি ওটা প্রতিমান করতে পারবা, তাই না? ওকে, তাহলে এটাও তো দরকার নেই, শুধু মুক্ত করে রাখলে হবে, ঠিক আছে? পি স্কোয়ার বাই 2m, এটা হলো গতিশক্তি রাশিমালা। তাহলে এখান থেকে তুমি কি বুঝলা বলো তো? আমরা গতিশক্তি এটা জানি যে মোটামুটি আমরা জানি ভরের সমানুপাতিক হয়, তাই না? হাফ ভরের সমানুপাতিক হয় না? ভর বাড়লে কী হয়? গতিশক্তি বাড়ে। বেগ বাড়লে বর্গ হারে বাড়ে, বেগের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? যদিও ভর এবং এটা পুরোটাই দুর্বল। তারপরে যদি আমরা ভর বাড়াই কী হবে? বাড়বে, গতিশক্তি বাড়বে, যেহেতু ভর গুণাকার আছে বাড়বে। তবে বেগ বাড়লেও কী হবে? বাড়বে সেটা আরও বেশি হারে, বর্গ হারে বাড়বে। অর্থাৎ তুমি যদি বেগ দ্বিগুণ করো তাহলে কী হবে? আমাদের গতিশক্তি 4 গুণ বাড়বে, বোঝা গেছে? আর যদি ভর যদি দ্বিগুণ বাড়াও 2 গুণ বাড়বে, গতিশক্তি দ্বিগুণ বাড়বে। যদি ভরবেগে বাড়াই তাও তো বর্গই বাড়বে। হ্যাঁ, ভরবেগ বাড়ালে আবার দ্বিগুণ হারে বাড়বে। এইখানে দেখো ভরবেগের সাথে সম্পর্ক কী বলতো? বর্গ হারে, এটা মনে রাখতে হবে। তাহলে ভরবেগ হলো আমাদের ভরবেগ, মানে গতিশক্তি হলো আমাদের ভরবেগের বর্গের সমানুপাতিক, এটা মনে রাখতে হবে। ওকে।
এই এখানে দেখাইছে আর কি কীভাবে নেওয়া হয়েছে এটা, ঠিক আছে? দরে দেখতে হবে না, লাগবে না। ওকে, এটা কীভাবে করা? উভয় পক্ষে আমরা এম দ্বারা গুণ দিছি, ঠিক আছে? এম দ্বারা গুণ দিলে তখন এটা থেকে আমরা এটা লিখতে পারি। বুঝছো তো নাকি? বোঝা গেছে? উল্টা দিকে বুঝছো কি? বুঝছি। মানে এরকম ছিল আমাদের হাফ এম ভি স্কোয়ার, এটা কী করলাম আমরা এম দ্বারা ভাগ দিলাম, মানে উপর নিচে এম দ্বারা গুণ করলাম, উপর নিচে এম দ্বারা গুণ করলাম, মানে কি তাহলে উপরে আছে এম ভি স্কোয়ার ডিভাইডেড 2 ছিল না, তাহলে এখানেও দিলাম এম গুণন, এখানে এখানেও দিলাম এম গুণন, এম স্কয়ার এম এম কাটা গেলে তো আগেরটা হয়, তাই না? তাহলে এখানে কী হচ্ছে বলো তো? এম স্কোয়ার ভি স্কোয়ার নিচে হচ্ছে কি 2m, এটা কি এম আমরা লিখতে পারি, এখন লিখতে পারি এম ভি স্কোয়ার লিখতে পারি, এটা হলো 2m, আর এটা লিখতে পারি কি পি, পি তারপর স্কোয়ার 2m, ঠিক আছে? ওকে, লাভটা কি? লাভ কিছুই না, এই যে সূত্র হলে আমার একটা, ঠিক আছে? কারণ সবসময় তো মনে করো ভরবেগ দেওয়া থাকবে না, মনে করো দেওয়া আছে কোনো একটা বস্তুর ভরবেগ এত অমুক আর ভর এত, বেগের কথা বলে নেই। যদি ওখান থেকে ভাঙ্গিয়া মনে করো ভরবেগ আর বেগ দেওয়া, ভরবেগ আর ভর দেওয়া থাকলে আমরা ভাগ দিয়ে কী পেতে পারি? বেগ, তারপরে করতে পারি, কিন্তু ডাইরেক্ট করার জন্য একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে? ওকে, তার মানে কি দেখলাম আমরা? গতিশক্তি হলো ভরবেগের বর্গের সমানুপাতিক, অর্থাৎ ওকে। এখন হলো কাজ শক্তি উপপাদ্য, কি বলো তো? কাজ শক্তি উপপাদ্য কি আছে? যে কোনো বস্তুর গিয়ারযুক্ত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। বিষয়টা বোঝো নাই? মনে করো একটা বস্তু ছিল এখানে, এম ভর একটা বস্তু, তার উপর আমরা বল প্রয়োগ করলাম, কত? এফ বল। বল প্রয়োগ করলে কী হবে? গতিশীল হবে কি না? তাহলে এখানে তার যে গতিশক্তিটা ছিল, মনে করো আগেই গতিশীল ছিল, আমরা বাড়ি থেকে আরও বল দিলাম, গতি বাড়বে না কমবে? বাড়বে। গতিশক্তি বাড়লো। তাহলে এখানে মনে করো তার একটা গতিশক্তি ছিল, আমরা বল প্রয়োগ করার কারণে গতিশক্তি হচ্ছে বাড়ছে, এখানে একটা অবস্থা হয়েছে। তাহলে সে কতটুকু কাজ করলো বল প্রয়োগ করে? এই কাজটা হবে তার গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এই অবস্থানে তার গতিশক্তি ছিল মনে করো হাফ এম ভি নট স্কোয়ার, মানে এই অবস্থায় তার বেগ ছিল কত? ভি, ভি নট। ইউ আর এখানে কি হচ্ছে কি? এম ভি স্কোয়ার। ওকে, এটা যদি তাহলে এই দুইটার পরিবর্তনের মানটাই হবে কি বলতো? এই কাজ, কাজ। কিন্তু কাজ। এটা থেকে এটা তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট, স্কয়ার এটা হলো আমাদের কাজ গতিশক্তি উপপাদ্য, ঠিক আছে? কাজের পরিমাণ। শক্তি উৎপত্তি। এটা মনে রাখতে হবে। তাহলে কাজ এই যে দেখো ডাব্লু সমান কী হবে? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার স্কোয়ার, বোঝা গেছে? মানে পরিবর্তনটা হ্যাঁ, ওকে। অর্থাৎ বলের দ্বারা কাজ হবে শক্তি লাভ বা গতিশক্তির পরিবর্তন। ওকে, কোনো বস্তুর উপর ক্রিয়ারিত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান, এটা হলো কাজ শক্তি উপপাদ্যের, এটা কাজ শক্তি উপপাদ্য নামে পরিচিত। কাজ শক্তি উপপাদ্যটি লেখো, ক নাম্বার আসতে পারে, তখন কী হবে? কোনো বস্তুর উপর ক্রিয়ারিত লব্ধি বল কর্তৃক কৃত কাজ তার গতিশক্তি পরিবর্তনের সমান, ঠিক আছে? রাখিটা লিখে দিলা, অর্থাৎ ডাব্লু সমান হাফ এম ভি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। ওকে 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 ওকে, এগুলো তো একই কথা, প্রাণী গতিশক্তি পরিবর্তন সমান। হুম, এখন দেখো এখানে কিছু ট্রিক্স আছে এরকম। এখানে একটা জিনিস, এই যে গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? কি মনে হয়? ঋণাত্মক হইতে পারে। হতে পারে? হ্যাঁ, কিভাবে হতে পারে? মনে করো চলমান বস্তু টানি ধরলো, হ্যাঁ, মন্দনতাটা ঋণাত্মক হতে পারে। কোনো একটা বস্তু গতিশক্তি মানে দেখো গতিশক্তি রাশিটা কি বলতো? হাফ এম ভি স্কয়ার। ঋণাত্মক হবে না, যে কোনো একটা তো বিয়োগ করবে। অলওয়েজ ধনাত্মক হবে। কিভাবে হয়? শূন্য অথবা ধনাত্মক হবে। তার মানে ভর কখনো ঋণাত্মক হয়? না, হবে। না, আচ্ছা, বেগ ঋণাত্মক হয়? হতে পারে। তুমি যেটা বলো টানি ধরলা, মন্দন হইতো। মন্দন হলো না, টানি ধরলে বেগ হ্রাস পেলো না, ঋণাত্মক। মনে করো বেগ মনে করো সাপোজ -2 মিটার, পার সেকেন্ড স্কয়ার। ধনাত্মক হলে তো কোনো কথাই নাই, ধনাত্মক হচ্ছে। কিন্তু স্কয়ার আছে তো। কিন্তু কথা হলো এখন কথা হলো এটা হয়েছে, এখন তো বসাই দাও হাফ -2 স্কয়ার আছে, স্কোয়ার দিলে কখনো ঋণাত্মক থাকে? বড়গুলো ধরো। এই জন্য বেগ আমাদের গতিশক্তি কখনো কি হতে পারে না? ঋণাত্মক হবে না। ঋণাত্মক হবে। কিন্তু বিভব শক্তি কি হয়? ঋণাত্মক। ঋণাত্মক হতে পারে, কিন্তু গতিশক্তি কখনো ঋণাত্মক হবে না, ঠিক আছে? ওকে, কিন্তু যখন বিয়োগ করবে, দেখো কোনো সচল বস্তুর ভর এম এবং বেগ ভি হলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না, তাই না? বস্তুর বেগ ধনাত্মক ঋণাত্মক দুটোই হতে পারে, কিন্তু বেগের বর্গ সবসময় কি ধনাত্মক, অতএব বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না।
করাম আসতে পারে। ওকে, তারপর দেখো এখন একটা জিনিস, একটি হালকা বস্তু ভারী বস্তু একটি হালকা বস্তু এটি ভারী বস্তুর ভরবেগের সমান। বোঝা গেছে বিষয়টা? একটা হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগের সমান। গতিশক্তি সমান। কোনটির গতিশক্তি বেশি? একটু চিন্তা করো, থিঙ্কিং করো। তোমার হয়তো প্রশ্ন উল্টা। আরে এটা পরে আছে, ওটা আছে পরে। দেখো দুইটাই আছে। বলছি একটি হালকা বস্তু, এর সমস্যা হয়েছে। একটি হালকা বস্তু এবং এটি ভারী বস্তু। একটি ভারী বস্তুর ভরবেগ সমান, তাহলে গতিশক্তি বেশি কার? ওটা বাদ, আগে বলো বেগ বেশি কার? একটি হালকা বস্তু একটি ভারী বস্তু দুইটার কি বলো তো ভরবেগ সমান। হালকা বস্তুর অর্থাৎ ভরবেগ বেশি। এটার হলো এম ভি ভারী বস্তুর ভরবেগ বেশি। আর এটা হলো এম ভি। হালকা বস্তু যেহেতু বললাম এটা এম ছোট, তার মানে কি এম খুব কম ভর নিয়ে আরেকটা সমান হয়েছে গুণফল, তার মানে বেগ বেশি হয়েছে। তার মানে এই বেগটা কি অনেক বড়, হালকাটা বেগ অনেক বড়। আর এখানে ভারী বস্তু দুইটা গুণফল সমান, মানে বেগটা কি ছোট। এটুকু তো বুঝতে পারতো নাকি? ক্লিয়ার? এখন দেখো তাহলে গতিশক্তি কার বেশি হবে? তো গতিশক্তি মেনলি কার উপরে বেশি ডিপেন্ড করে? বেগের উপরে, বর্গের সমানুপাতিক না? তার মানে যার হালকা বস্তু হালকা বস্তু তারই কি হবে? বেগটা বেশি হবে। এটা বুঝতে পারছো তো? মানে গতিশক্তিটা বেশি হবে, কারণ বেগ বেশি। বেগ বেশি। তাহলে আমরা এমসিকিউ আসলে কিন্তু আমরা কি করব? এমসিকিউ আসলে এইভাবেই ভাবি দিয়ে মানে আমরা পারবো। তাহলে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি থেকে বেশি হবে। বুঝছো কি না? বুঝলে আবার বলো, বুঝাই দিন ভালো করে। কিন্তু যদি আমাদের ব্যাখ্যা করতে এখন দেখো এটাই দেখতেছি আমরা এমসিকিউ তো পারলাম নাকি? এখন দেখো তাহলে দেখো মনে করি ভারী বস্তুর ভর কত এম এবং তার বেগ কত ভি1, এবং হালকা বস্তুর ভর কত ছোট বেগ কত ভি2। বস্তু দুটির ভরবেগ কত সমান হলে কি হবে? এটা সমান এটা সমান হবে কিনা? এখন দেখো কিভাবে প্রমাণ করবো। উপরে হলো হালকা বস্তুর গতিশক্তি, নিচে কি বলতো ভারী বস্তু। ভারী বস্তুর। তাহলে সমান কি করবো? উপরে কি বলতো হাফ এম হালকা বস্তুর গতিশক্তি দিলাম, ভারী বস্তুর গতিশক্তি। এখন গুলো মানগুলো বসাই দাও। আমরা জানি কি পি স্কোয়ার ডিভাইডেড কি 2m, পি স্কোয়ার ডিভাইডেড 2m। যদি দেখবো কাটাকাটি দিয়ে দেখবা উপরে থাকবে হলো বড় হাতের এম, নিচে থাকবে হলো, ছোট। বুঝতে পারছো? তার মানে হালকা বস্তুর গতিশক্তি কি বলতো বড় হাতের এম, মানে কি? আর ভারী বস্তুর গতিশক্তি কথা হলো ছোট হাতের এম। বড় কোনটা, বড় হাতের এম না ছোট হাতের এম? বড় হাতের এম। বড় হাতের। তার মানে হালকা বস্তুর গতিশক্তি বড়। বোঝা গেছে? তো এম অপেক্ষা যেহেতু বড় হাতের এম বড়, তাই হালকা বস্তুর গতিশক্তি বড়। বুঝতে পারছো? বোঝা গেছে কি? বোঝো নাই? উল্টে গেছে যে আচ্ছা মানটা শুধু বুঝাইছি যে বড়, আমি বিষয়টা দেখাই তোমাকে এখানে। বড় এম ছোট এম দ্বারা এটা মান হ্যাঁ দেখো মানে আমরা দেখতেছি কি হালকা বস্তুর গতিশক্তি চাইছি এটা। এখন উপরে যে জিনিসটা আইছে এটা কি বড় জিনিস নাকি নিচে তার থেকে? তাহলে এই জন্য এটার থেকে এটা কি বেগটা বড়। এটা আমি এমনিতে মনে করি মান ধরে করলেও তো বড় আসবে তখন। হ্যাঁ এটা এমনিতে প্রমাণ ব্যাখ্যা যে কিভাবে বড় হয় প্রমাণ করো। বুঝতে পারছো? এটুকু সাজাতে পারবে না? কাটাকাটি গোল দেখবো উপরে হচ্ছে বড় হাতের নিচে হচ্ছে ছোট উপরটা হাতের। ঠিক থাকবে, নিচেরটা উল্টে দিলে হ্যাঁ তার মানে বিষয়টা আবার দেখাই আমি। উপরে কি বলতো পি স্কোয়ার ডিভাইডেড 2 ছোট হাতের এম ভাগ কি বলতো পি স্কোয়ার ডিভাইডেড 2 বড় হাতের এম। এটা যদি আমরা এমনিতে লিখি ছোট ক্লাসে পড়া যদি দেখো তাহলে কি হবে? উপরে হবে 2 বড় হাতের এম, নিচে হলে কি পি স্কোয়ার। পি স্কোয়ার তো একই, ভরবেগ তো একই। একটু কাটা উপরে কি যায় বড় হাতের এম, নিচে তাহলে বড় হাতের এম কার সাথে গেল? কার গেল? হালকা বস্তুর। হালকা বস্তুর ভর হলো বড় হাতের, হালকা বস্তুর গতিশক্তি হলো বড় হাতের এম, মানে বড় হাতের এম তো বড় জিনিস ছিল, ভর বেশি না, তার মানে ওর হলো গতিশক্তি বেশি হলো। ঠিক আছে? ওকে, বিষয়টা উল্টা কিন্তু পরেরটাই বলছে গতিশক্তি সমান কার ভরবেগ বেশি হবে। তাহলে যার ভর বেশি তার কি হবে? ভরবেগ বেশি হবে। ওকে, তাহলে যা ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ থেকে বেশি হবে। ক্লিয়ার? এমসি করতে পারবো নাকি? ওকে ওকে ঠিক আছে। এটা কি করতে হবে? দুইটা বেগ আমরা সমান দিব, এটা থেকে আমরা উল্টাই করবো। আবার এটা কি করবো যে পি স্কয়ার দিয়ে করবো, তারপর দেখবো যে এটা ঠিক আছে। তো বড় কোনটা বলো তো? হ্যাঁ তারপরে বড় হাতের এমটা উপরে। তাহলে ঠিক আছে প্রথমটা তাহলে কি হবে? পি এম কার দোষ দিলাম প্রথমটা নাকি? পি এর মান আসছে ওটা মনে হয়। হ্যাঁ পি এর মান আসছে। তাহলে কি হবে আমাদের এই যে এম অপেক্ষায় বড় হাতের বড় বলে কি হবে? ভারী বস্তুর ভরবেগ হালকা ছোট হবে। পি ওয়ান ছিল ভারীটা যেহেতু প্রথমটা, রুটটা না দিলে ভালো হয়। একই কথা। রুট দিবা না কেন? রুট কোথায় দিবা? পি স্কয়ার থাকলে তো আমার ভরবেগটা ভালো। তুমি এটা হয় সমীকরণে আসবে। তুমি আমরা শুধু তো ভরবেগ বের করতেছি, আমরা ভরবেগের এস করতে বের করবো না। ভরবেগ কার বেশি, এই জন্য আমরা এটা থাকতেছে। ঠিক আছে, একই জিনিস।
ম্যাথ আছে যেহেতু আমরা শুধুমাত্র ভরবেগ তুলনা করতেছি এই জন্য ভরবেগ স্কোয়ার রাখা যাবে না, এই জন্য এই পাশে চলে গেল। ওকে, এগুলো শুধু এমনিতে মনে রাখলেই হবে। অনেক সময় খ নাম্বারে বলে তো, তখন দেখা দিতে হয় পাবে, দেখাও যে বা এর ভাবি চায়। গতিশীল মানে একদম সেম প্রশ্নই তুলে দেয় তো মাঝে মধ্যে। হুম, ম্যাথ আছে, ম্যাথগুলো দেখবো। হুম, শেষে হচ্ছে শেষ না, এই হতাই বিশাল বড় এটা। এগুলো একটু দেখবা। প্রায় শেষের দিক। এই যে শেষ দেখো থিওরিগুলো আগে দেখো, ওর ম্যাথ দেখাচ্ছি। বিভব শক্তি। তো বিভব শক্তি বলতে কি বোঝায়? কিছু শক্তি বা বিভব শক্তি এটা কি? অবস্থানে অবস্থান পরিবর্তন কারণে বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, অর্থাৎ বস্তুস্থিত মানে বস্তুস্থিত বা বস্তুর মধ্যে অবস্থিত কণাসমূহের পারস্পরিক অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে তাকে কি বলা হয়? এই শক্তি বা বিভব শক্তি বলা হয় থাকে। একটা গতির কারণে একটা অবস্থানে। ওকে, কোনো বস্তুকে যদি মনে করো ভূমি থেকে কত উঁচুতে তুললাম সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে? ওকে, এটা ডাইরেক্ট যদি বলি আমরা ডাইরেক্ট মুস্ত করে ফেলবো। এম জি অত কিছু আমার পড়া দরকার নেই, এম জি এইচ। ওকে ওকে, যেহেতু এখানে কি বলতো ভর একটা ধ্রুবক, নিজস্ব জায়গায় জি ধ্রুবক, ডিপেন্ড করবে সেটা কার উপরে? এসি উপরে। এর মধ্যে হলো স্থির শক্তির প্রকারভেদ কি কি আছে বলো তো? হ্যাঁ, অভিকর্ষীয় শক্তি বা অভিকর্ষীয় বিভব শক্তি, আর একটা হলো স্থিতিস্থাপক বিভব শক্তি, আমরা দেখে আসলাম একটু আগে স্প্রিং এর যে বিভব শক্তি দেখছিলাম স্থিতিস্থাপক। একটা হলো তড়িৎ বিভব শক্তি, এটা আমরা জানবো, যে পরে জানবো, আমাদের এই অর্ধের নাই এগুলো, ঠিক আছে? তো আমাদের এখানে যেটা আলোচ্য বিষয় সেটা কি বলতো? এই যে এটা স্থিতিস্থাপক বিভব শক্তি, যেটা আমরা দেখে আসলাম একটু আগে। ইকে মানে দেখে আসলাম যে আমরা স্প্রিং এর, হ্যাঁ এটা তো স্থিতিস্থাপক। আর আমরা জানবো আমরা অভিকর্ষীয়, আর এটা জানবো আমরা কোথায়? কে এক্স এটা চল তরিতে, এগুলোতে জানবো, চল তরিতে এগুলো জানবো। ওকে, পড়াবো এটা। শেষ করে দাও। কালকে তবে জানাই পরশুদিন। যাই হোক আমাদের এই যে সূত্র যেটা আছে ইপি সমান এমজিএস, ঠিক আছে? আমাদের লাগবে না, পি দেওয়া হয় না, ইপি না তো, একই কথা, ইপি দিবা, পি একই কথা। ইপি দিয়ে তো সেই আছে ইপি দিবা, দিছে এটা। কাইনেটিক এনার্জি, তারপরে এগুলো দেখবা, পটেনশিয়াল এনার্জি এটা। তাহলে এস এর মান যদি শূন্য হয় তাহলে কি হবে? এগুলো দেখে নিবা, এগুলো সহজ, এগুলো বলছে, শূন্য দিয়ে এগুলো বুঝবা। মেন কথা অঙ্কে যায় একটু, আমি অঙ্ক দেখাই। এই অঙ্কটা আমি একটু দেখাই, এই অঙ্কটা পরীক্ষা আসে, বড় অঙ্ক মনে হচ্ছে না? এক নাম্বারটা হলো কি? এই যে অঙ্কটা। দেখো, একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, নির্দিষ্ট একটা উচ্চতা থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হলো, আমরা এই ধরলাম। ভূমি হতে 10 মিটার, আর ভূমি হতে 10 মিটার উচ্চতায় গিয়ে গতিশক্তি বিভব শক্তি কি হলো? দ্বিগুণ। দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলা হয়েছিল? খেয়াল করো, এটা পরে ভিডিও দেখে বুঝবে কিনা। মনে করো যে তাহলে এই যে ধরলাম সাপোজ এটা হলো গ্রাউন্ড, ভূমি, একটা নির্দিষ্ট উচ্চতা পি অবস্থান থেকে একটা বস্তুকে আমরা কি করব? ফেলে দিলাম। এখন এখানে অনেকগুলো বিষয় জানতে হবে যে একটা বস্তু যখন স্থির অবস্থানে থাকে নির্দিষ্ট স্থানে, সেখানে তার বেগ থাকে কোনো ভি হলো 0, তার মানে সেখানে তার কি থাকে না, কোনো গতিশক্তি থাকে না, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার সমান 0। এবং সেখানে তার মানে অবস্থানের পরিবর্তন এইচ থেকে সর্বোচ্চ বিভব শক্তি তো তার মানে পুরোটা কি থাকবে তার, এইচ মানে এইচ এর কারণে পুরোটা কি হবে? আমাদের তার মধ্যে যে শক্তিটা পুরোটা কি বলতো? ইপি বিভব শক্তি এমজি, এইচ এমজি, অর্থাৎ এর মধ্যে বস্তুটার মধ্যে শুধুমাত্র থাকে হলো বিভব শক্তি। মানে সর্বোচ্চ হ্যাঁ, থাকবে। মানে আমরা জানি একটা বস্তুর মধ্যে এখানে যত আলোচনা আছে দুই ধরনের শক্তি থাকে, গতি এবং বিভব। দুইটা একত্র থাকতে পারে অথবা যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? তো এই যে সর্বোচ্চ অবস্থানে যখন স্থির অবস্থানে থাকে তার তো বেগ থাকে না, তখন তার বিভব শক্তি মানে গতি শক্তি থাকে না, শুধুমাত্র থাকবে বিভব শক্তি। তার সমস্ত শক্তি বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে, সেটা কত? এমজিএইচ। এবং এই বস্তুটাকে মনে করো যদি আমরা নিক্ষেপ করতাম নিচ থেকে, সাপোজ মনে করো নিচ থেকে নিক্ষেপ করছি, যখন নিক্ষেপ করবো, নিক্ষেপ করা অবস্থায় তার সমস্ত শক্তি ছিল গতিশক্তি, তখন তার আমরা অবস্থান ধরি, মানে যদিও আমরা একটা বস্তুকে নিক্ষেপ করি তো মাটি গ্রাউন্ড থেকে না, আমাদের শরীরের উপর থেকে, তারপর ওটাকে আমরা ধরি কি মানে গ্রাউন্ড ধরি। হ্যাঁ, তার মানে সেই জায়গায় তার উচ্চতা কত? এই 0, এই 0, এই হলো 0, তার মানে কি তার বিভব শক্তি নাই এমজিএইচ সমান 0।
তাহলে পুরো শক্তিটা আমরা যখন নিক্ষেপ করি তখন সর্বোচ্চ বেগ দিয়ে করি, ধীরে ধীরে বেগ কমে যায়। গতিশক্তি সর্বোচ্চ। কারণ গতিশক্তি কি হবে, ইকে সমান ম্যাক্সিমাম, ঠিক আছে, হাফ এমবি, কারণ বেগ সর্বোচ্চ থাকে। তাহলে তখন ঠিক এমনটা দেখো, যখন একটা বস্তু উপর থেকে পড়তে থাকলো ধীরে ধীরে কি হবে, তার বেগ বৃদ্ধি পেতে থাকলো না, বেগ জিরো ছিল, বেগ বৃদ্ধি পেতে থাকলো, তার মানে তার গতিশক্তি বাড়তে থাকলো, আর বিভব শক্তি কমতে থাকে। আর বিভব শক্তি যেহেতু উচ্চতা কমতেছে বিভব শক্তি কমতে থাকলো। আর একদম উচ্চতায় বিভব হ্যাঁ, শক্তি সর্বোচ্চ। তাহলে দেখো বিভব শক্তি কমতেছে গতিশক্তি বাড়তেছে, তাহলে এক পর্যায়ে কি হবে, গতিশক্তি বিভব শক্তি সমান হয়ে যাবে। সেটা কোথায়, এই যে মাঝে মধ্য, হ্যাঁ, মাঝের অবস্থানে, একদম মধ্যবর্তী অবস্থানে ফিক্সড। মনে করো তুমি একটা জিনিসকে 10 মিটার হয় তাহলে 5 হ্যাঁ মনে করো 10 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলা, তাহলে 5 মিটার উচ্চতায় গিয়ে বিভব শক্তি গতিশক্তি কি হবে, সমান হবে। সমান হবে। ক্লিয়ার? তাহলে না এটা একবার মুখস্থ টাইপের। হ্যাঁ মুক্ত টাইপের, তো আমি ঠিক মুক্ত করে দেবো একদম। দাঁড়াও, 10 তাহলে তার 20, হ্যাঁ 20 উচ্চতা থেকে হ্যাঁ, তুলনা। আবার দেখো, ওই প্রশ্ন দিবে যে না এমসিকিউ মুক্ত করবা, এমসিকিউ মুক্ত জন্য আসবে। দ্বিগুণ 3। তাহলে দেখো এটা মানে তাহলে মধ্যবর্তী অবস্থানে গতিশক্তি বিভব শক্তি কি হবে, সমান। সমান। এবং এই বস্তুটাকে যদি যখন মাটি গ্রাউন্ড স্পর্শ করবে তখন পুরা বিভব শক্তি কি হবে, গতিশক্তি কনভার্ট হবে, কোনো বিভব শক্তি থাকবে না। এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন মনে করো বলা হলো যে একটা বস্তুকে মনে করো, আচ্ছা আগে মুস্তটাই বলে দিয়ে আনছে নাকি, কীভাবে মুস্ত মানে বের করবা বুঝে। মনে করো বলা হলো যে মানে নির্দিষ্ট একটা উচ্চতা থেকে বস্তুটা ফেলে হলো ফেলা হলো ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, কত মিটার, 10 মিটার উচ্চতায়, বিভব শক্তি গতিশক্তির সমান। সমান হলো, সমান। তাহলে এটা কত উচ্চতা থেকে ফেলানো হয়েছে, 20 20 মিটার। এটা তো বুঝলাম, ওকে। এখন কথা হলো এই যে উপর থেকে দিলে মধ্যবর্তী অবস্থান কি হয়, সমান হয়। কি সমান হয়, গতিশক্তি ইপি সমান ইকে। আর এখানে কি বলতো, শুধুমাত্র কি থাকে, ইপি, ইপি থাকে, আর এখানে থাকবে ইকে। ইকে তার মানে এই উপরের অবস্থানে কে বেশি বলতো, ইপি বেশি ইকে থেকে, ই ই হ্যাঁ ই তাই না? তো 0 এখানে। হ্যাঁ ইকে, মানে এখানে জিরো কিন্তু এদিকে তো বাড়বে, আর এখানে এসে সমান হলো, তাই না? আবার এর নিচের অর্ধাংশে কি হবে বলতো, ইপি কমবে ইকে বাড়বে। কে বড় ইপি বড়। বোঝা গেছে? ওকে, এটা বুঝলাম। এখন দেখ করবো আমরা 3 ভাগ করব। কয় ভাগ, এটাকে 3 ভাগ করব, সমান 3 ভাগ করতে। কি কয় ভাগ, সমান 3 ভাগ। 4 ভাগ হয়ে গেছে। সমান 3 ভাগ। তার আমরা জানি যে এই যে উপরের অংশে 3 ভাগ, 4 ভাগ হয়ে না এই যে 3 ভাগ, 1 ভাগ, মাঝের 2 ভাগ, 3 ভাগ। এটা এখন তোর নাই, মাঝেরটা এটা কাটি দাও। নাই, না ওটা, এটা একটা জিনিস আছে মানে বুঝবো একটা, মানে এটা সেন্ট্রাল পয়েন্ট বোঝানোর জন্য দিছে এটা, মনে করো। তা দেখো এটা কিন্তু সেন্ট্রাল পয়েন্ট উপরে না, তার মানে এই অবস্থানে কে বেশি, ইপি বসো, ইপি বেশি, এই অবস্থানে কে বেশি। ইকে তো এখন দেখো যেহেতু 3 ভাগ করছি, মনে করো পুরো উচ্চতাটা কয় ভাগ করছি আমরা, 3 ভাগ। মনে করছিল 30 মিটার, তা এটুকু কয় মিটার, 10 মিটার, এটুকু 10, এটুকু 10। তাহলে এখানে যে পয়েন্টটা, এটা ভূমি থেকে কয় মিটার উচ্চতা, 20 মিটার, এটা হল ভূমি থেকে 10 মিটার, পুরোটা হল 30 মিটার। তাহলে এই অবস্থানে কে বেশি হবে, ইপি। ইপি বড়, দেখো ইপি, এখানে যে অংশ, নিচের অংশ কি ইকে অর্ধেক না, বা নিচের অংশ পুরো উপরের অংশ কয় গুণ, 2 গুণ। দ্বিগুণ না। তার মানে উপরে আছে 1 গুণ, নিচে আছে 2 গুণ। উপরে কার পার্ট, বিভব শক্তির পার্ট, বিভব শক্তি বড়। তাহলে উপরে যে অবস্থান আছে এটা বিভব শক্তি হবে, ইপি হবে বড়, ইপি হবে 2 গুণ আর ইকে হবে 1 গুণ। হ্যাঁ। তাহলে নিচে কি বলো তো, ইকে 2 গুণ। নিচে কার পার্ট, গতিশক্তি না। গতিশক্তি। তাহলে এই অবস্থানে বেশি কে, গতিশক্তি। এটা হবে আমাদের ইকে এর দ্বিগুণ। তাহলে উপরের পার্টে, উপরের অংশে কি হবে, বিভব শক্তি হবে গতিশক্তির দ্বিগুণ, দ্বিগুণ। বুঝতে পারছো? তাহলে নিচের অংশে কে বাড়বে, গতিশক্তি বাড়বে। গতিশক্তি। তার এখানে গতিশক্তি হবে ইকে হবে ইপির 2 গুণ। ইপি এর দ্বিগুণ। বোঝা গেছে? তাহলে যদি বলা হয় যে একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, হ্যাঁ, ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, কয় মিটার উচ্চতা, 10 মিটার উচ্চতায়, কি হলো, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হলো। তার মানে কি বুঝলাম, 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হলো। তার মানে দ্বিগুণ যখন বিষয়টা বলছে, তার মানে দ্বিগুণ বলছে, মানে একটা হলো 1 গুণ, আরেকটা হলো দ্বিগুণ, টোটাল কত, 3 গুণ। গতিশক্তি বিভব তার মানে কি হলো, 10 ছিল মানে কি করে দিবা, টোটাল কত, 30। এটা টোটাল তো কত, এটা হবে হচ্ছে মাঝের উপরে হবে। হ্যাঁ। তাহলে উপরে কত আছে, আরো 20 আছে। 20 আছে। তার মানে টোটাল কত, 30। দ্বিগুণ বললেই একটা ধরবে 1 গুণ, একটা দেখবো 2 গুণ, টোটাল কত হলো 3। তার 10-এর সাথে 3 গুণ দেবো, কত হবে, 30। অ্যানসার 30। বুঝে গেছো? তাহলে এখানে দেখো, প্রথমে দেখো কোনো একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 10 মিটার উচ্চতা, কি কার বেশি হবে, আমরা জানি গতিশক্তি বেশি হবে। গতিশক্তি বেশি হবে। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তার মানে বুঝলাম নিচের অর্ধাংশের কথা বলছে, কোথায় আছে, নিচে। তার মানে কত উচ্চতা থেকে ফেলা হয়েছে, 3 গুণ দিতে হবে।
বুঝছো অঙ্কটা পাচ্ছ? আচ্ছা, এখন যদি বলতাম আমরা উল্টা হয়ে বলতাম যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। হ্যাঁ, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, ঠিক আছে? না, এটা বললাম না, আমি বললাম যে কোনো একটা বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে? এবং যে অবস্থানে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির অবস্থা মানে দ্বিগুণ, তার উচ্চতা কত? বিভব ভূমি থেকে তার উচ্চতা কত? 20 মিটার। 20 মিটার। বুঝছো কি? বললাম যে 30 মিটার থেকে ফেলা দিছি, এবং এমন এক অবস্থানে গিয়ে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ কোন জায়গায়? 20 মিটার। মানে 3 ভাগ করো, তার মধ্যে করে 2 অংশে। এগুলো পাবা তো নাকি? এটাই এখন তো আমরা জানি। তাহলে এই যে এখানে দেখো যে অঙ্কটা বলছি কত উচ্চতা, 30 মিটার, কিন্তু এত বড় অঙ্ক কিন্তু আমরা মুখে মুখে বের করতে পারবো। আবার যদি বলতাম এটা, আচ্ছা একটা মুখে মুখে রাখিও, অঙ্কটা কালে করে দেই আর তোমরা দেখবা। আমি বললাম কি 4 ভাগ করলাম, 4 ভাগ যদি করি মনে করো 40 মিটার 4 মিটার করছি। 10 করে যদি বলে তার মানে 40 ভাগ 4 ভাগ যদি করি, তাহলে উপরের অংশগুলো কি? উপরের দুইটাতে কি বলো তো, ইপি বড়, আর নিচের দুটাতে ইকে 1 2 3 4, তাই না? না 3 খণ্ড তো হলো, এখন খণ্ড তো না, মানে 4টা অংশ হবে। দাঁড়াও, এখানে দাও, এখানে আচ্ছা, একটা দাও, এখানে একটা অবস্থান, এখানে একটা অবস্থান, এখানে একটা অবস্থান, 1 2 3 4, না 4টা হচ্ছে না? তার মানে কি হলো, এখানে বোঝার অঙ্কটা হলে কি হবে, যদি বলি যে এখানে কত হবে, তাহলে মানে ডাইরেক্ট সহজ কথা যদি বলি আমি, বললো যে মনে করো যে এখানে হচ্ছে 1/3, ওখানে কত হচ্ছে অর্ধেক কম বেশি, এখানে কি হবে 3 গুণ 2 গুণ করে হবে, 3 গুণ করে হবে। 3 গুণ যে আর হ্যাঁ 1 গুণ। 3 গুণ হবে, আবার 1 গুণ হবে। বলা হলো যদি বলা হয় মনে করো কোনো একটা বস্তু মানে স্থির অবস্থান থেকে ফেলে দেওয়া হলো বা পড়ে গেল, ভূমি হতে কত উচ্চতায়, এর গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। বিভব শক্তির 3 গুণ হবে। তখন কি হবে 3 গুণ মানে কি, একটা হলো 1 গুণ, আরেকটা হলো কত গুণ? 3 গুণ। 3 গুণ। সব মিলে 4। 4, তার মানে 4 ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, 4 ভাগ করে 10 হবে। নিচের অংশ আছে, তাহলে গতিশক্তি যদি বলছি 3 গুণ, 10 তার মানে কি ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। বোঝা গেছে? তাহলে যত ভাগ বলুক এভাবে আমরা গুণ দিব 1 ভাগ করে, পারবা তো নাকি? ওকে, তাহলে এই অঙ্কটা তোমরা একটু বাসায় দেখবা পারো কিনা। সহজ কথাই বলি যে মনে করো যে ধরলাম, আচ্ছা বলবো না, এটা তোমরা দেখবে।